আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইলিয়াস হোসেন ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া তান আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রাখছে, সুন্দর একটা পরিবেশ দিছে এবং কিছু কথা বলার জন্য তৌফিক দান করছে এবং কিছু কথা শোনারও তৌফিক দান করছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এনজয় প্রসেস মধ্যে আছি। আমাদের ফাউন্ডারদের ভালো থাকারই সময় এখন। থ্যাংক ইউ ভাই। আহ, আপনার সম্পর্কে অনেকে জানতে চায়। আমি ব্যক্তিগতভাবে আমারও ইচ্ছা জানার যে আপনার পরিবার সম্পর্কে যদি একটু কথা বলতেন, মানে। জি, ধন্যবাদ। আমার পরিবার বলতে আমার শুরু থেকে বলতেছি, যেহেতু আমার জন্মস্থান বাগেরহাট জেলা চিতলমারী থানা সন্তেশপুর ইউনিয়ন চরকচুরিয়া গ্রাম। এখানে আমার জন্মস্থান। আমি 95, আমি এসএসসির ব্যাচ ছিলাম। আমি 95 থেকে বরিশাল সদর এখান থেকে অবস্থান করছি। অদ্যবধি পর্যন্ত আমি 95 থেকে এই 2025 সাল পর্যন্ত বরিশাল সদরে আছি। তা এই ক্ষেত্রে হলো আমার থাকা এবং স্থায়ী এবং অস্থায়ী জায়গার অবস্থান। আর আমার ব্যক্তি জীবনে বিবাহিত, এক ছেলে এক মেয়ে। আর আমার বাবা মা উভয়ই মারা গেছেন। সেক্ষেত্রে আমরা 2 ভাই এবং আমাদের 7 বোন। বড় ভাই মারা গেছেন আর বোনরা সবাই বেঁচে আছেন। সব মিলিয়ে মোটামুটি এখন বর্তমানে আমাদের এই ফ্যামিলি, আল্লাহ দয়াকে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমার বড় মাশাআল্লাহ, মেয়ে, মাশাআল্লাহ। জি, বড় যেহেতু মেয়ে, তা মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সায়েন্স গ্রুপ থেকে। আর সবাই দোয়া করবেন যেন ভালো কিছু ফলাফল পায় বলে আশা করতেছি। আমিন, আমিন, আমিন। অবশ্যই, 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 অবশ্যই। জি, ধন্যবাদ। আহ, আমাদের এই কফি উইথ ফাউন্ডার এটা পর্বটা আমাদের শুরু হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। এর আগে শুরু করেছিলাম এই জুন মাসেই 2024 সালে। সেটা আমাদের বাংলাদেশের মেন্টর আব্দুল সোবহান স্যারকে নিয়ে করা ছিল। তো আজকে আপনাকে নিয়ে আয়োজনটা করা। আমরা সবাই ফাউন্ডার। আমরা দীর্ঘদিন ধরে যারা অন্টারপ্রেনারশিপকে লালন করছি, ধারণ করছি, সবাই পজিটিভ আছি, যারা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, সময় দিচ্ছেন অন্টারপ্রেনারশিপকে রাত দিন, তাদেরকে নিয়ে এই পর্বটা শুরু করেছি। আজকে আমাদের দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে, 1 বছর গ্যাপ দিয়ে হলেও আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি। তো আমি স্যার আপনাকে একটু জানতে চাচ্ছি অনপ্রেসিভ নিয়ে, অনপ্রেসিভের জার্নি নিয়ে আপনি যদি কিছু বলেন, মানে এই দীর্ঘ পরিক্রমায় আপনার যে জার্নি অনপ্রেসিভ নিয়ে, এই জি, জার্নির ধন্যবাদ। বিষয়টা যদি বলেন। ধন্যবাদ রিফাত স্যারকে তার মূল্যবান উপস্থাপনা। তো অনপ্রেসিভ নিয়ে যেহেতু আমাদের এখানে মিশনের বিভাগ এবং আমাদের স্বপ্ন আছে, তো সেই স্বপ্ন কেন্দ্রিক আমাদের আসলে অনপ্রেসিভ নিয়ে আমরা কি চিন্তা করছি বা অনপ্রেসিভ সম্পর্কে আমার বা দৃষ্টিকোণ বা কি ছিল। তো আমরা শুরুর দিক থেকে যদি বলি, তা আমি আমার অনপ্রেসিভে জয়েন্ট হয়েছে 24/1/2021, মানে 2024 সালের জানুয়ারিতে মূলত আমার আইডিটা অ্যাক্টিভ হয়। কিন্তু আমি কনফারেন্স সম্পর্কে জানা শুরু করি 2020 সালের শেষের দিকে আমার জানাশোনা হয়। কিন্তু আমার আইডিটি অ্যাক্টিভ হয় যে 21 সালের জানুয়ারি থেকে। সেই থেকে আমাদের অনপ্রেসিভ সম্পর্কে আমার যে ধারণা নেওয়া শুরু করলাম। আমরা ইন্ডিয়া থেকে তখন অশোক স্যারের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি কোম্পানি সম্পর্কে যে মিশন এবং ভিশন। তখন এআই প্রযুক্তি নিয়ে তারা অনেক আলোচনা আমরা শুনি এবং এআই প্রযুক্তিশীলতা যেহেতু আমরা তখন একদম এআই সম্পর্কে আমরা খুব কম জানতাম, সেক্ষেত্রে আমাদের একটা কিউরিটি ছিল এবং পরবর্তী কোম্পানির যে মিশন এবং ভিশন ছিল এই ক্ষেত্রে যেমন সারা পৃথিবীর এখান থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদেরকে কোম্পানি ফাউন্ডারশিপ করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা একটা জয়েন্ট কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কখনো এইভাবে করে না, যেভাবে অলরেডি অনপ্রেসিভ জায়গাটা আছে। আরেকটা হচ্ছে যে কোম্পানির পৃথিবীর সমস্ত দারিদ্র মানুষদেরকে এখানে তাদেরকে দুঃখ কষ্টকে গোছানোর জন্য অনপ্রেসিভ কাজ করবে এবং করাপশনকে কারেকশনের জায়গায় আসবে। এই যে সর্বব্যাপী এবং পাশাপাশি মোবিলাইজেশনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে এখানে হেল্প করা যায়, এই যে বিউটি গুলো আছে, এই বিউটি যখন আকৃষ্ট হয় তখন কোম্পানি সম্পর্কে আমার নিজের একটা স্বচ্ছ ধারণার পাশাপাশি এখানে আমরা নিয়মিত সময় দেওয়া শুরু করি। শুরুর দিক থেকে যখন আমরা 21 সালের প্রোগ্রাম আমরা অনপ্রেসিভে জয়েন করি, তখন কিন্তু বাংলাদেশে কোনো উল্লেখযোগ্য কোনো প্রোগ্রাম হতো না। তো সর্বপ্রথম আমাদের মাহফুজুর রহমান মাহফুজ ভাইয়ের নেতৃত্বে, মাহফুজ ভাই, আকরাম ভাই, আব্দুল সোবহান ভাই, এনাদের নেতৃত্বে সর্বপ্রথম প্রোগ্রাম শুরু হয় এবং সেই প্রোগ্রামের শুরুর দিন থেকে আমার থাকার সৌভাগ্য হয়েছিল এবং তাহলে ওই প্রোগ্রামের মাধ্যমে মূলত বাংলাদেশে প্রোগ্রাম শুরু হয়। স্টেপ বাই স্টেপ তখন
অন্যান্য আরো গ্রুপ যখন বাড়তে থাকে, টিম যখন বাড়তে থাকে, লোকজন যখন বাড়তে থাকে, তখন আমাদের বাংলাদেশে অসংখ্য প্রোগ্রাম হয়, যেগুলো আমরা সবসময় চাইছিলাম যে যত টিম ভিত্তিক প্রোগ্রাম বেশি হবে তত আমাদের এই বাংলাদেশে ফাউন্ডারশিপটা বৃদ্ধি হবে। এটাও আমাদের একটা ভিউ ছিল, যে আমরা যত আমরা টিম ওয়ার্ক এটা করতে পারবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই ছিল মোটামুটি। সেক্ষেত্রে আব্দুস সোবহান ভাইয়ের আমি ষষ্ঠ প্রজন্ম আমার সিরিয়ালের দিক দিয়ে। আমার সম্মানিত ব্লেজার যিনি ডাক্তার মহিদুর রহমান মিঠু, ডাক্তার মহিদুর রহমান মিঠু আমার ব্লেজার। এই মুহূর্তে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কনগ্রাচ জানাচ্ছি, যেহেতু তার এই তথ্যের বিনিময়ে কিন্তু আজকে অনপেসিভে আসতে পারছি। সর্বোপরি আপনাদের এই কর্মযোগের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমরা বাংলা ভাষাভাষী এবং বাঙালি যারা আমরা পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে আমরা অভিবাদন জানাই, কারণ আমরা মিলেমিশে আসিলাম বিধায়ী কিন্তু আমরা আজকে বাংলাদেশে না শুধু পৃথিবীর অনেক প্রান্তে থেকে কিন্তু বাংলা ভাষাভাষীদেরকে আমরা এখানে সংযুক্ত করতে পারছি। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি এস স্যারকে এবং তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এস স্যার যদি এই স্বপ্নটা না দেখতো আর এটা বাস্তবায়নে যদি না আসতেন, তাহলে আমাদের মতন মানুষ অথবা বাংলা ভাষাভাষী আমরা যারা আছে আজকে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি আমরা এইভাবে পরিচিত হতে পারতাম না। অথবা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হয়তো ব্যক্তিগতভাবে হয়তো আমাদের যোগাযোগটা এভাবে থাকতো না, কিন্তু আমরা কিন্তু এটা একমাত্র সুবিধা পাইছি এই এস স্যারের এই কর্মযোগের কারণে কিন্তু আমরা এই সুযোগটা পাইছি। পাশাপাশি এস স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে স্যালুট জানাই এবং তার পরিবেশের প্রতি আমরা শান্তি কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণভাবে শান্তি এবং দুনিয়া এবং আখিরাত তাদেরকে কল্যাণ দান করুক, এই দোয়া করছি। থ্যাংক ইউ ইলিয়াস স্যারকে। এক কথা যদি আপনি একটু বলতেন অনপেসিভ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি জাস্ট। ধন্যবাদ রিফা স্যার। অনপেসিভ থেকে আমার দৃষ্টিকোণ হলো কি, আমি সবসময় মানবিক কাজ করতে পছন্দ করি। এটা আমার ছোটবেলা থেকে আমার একটা পজিটিভলি একটা দিক। আমি সবসময় মানবিক কাজ করতে চাই, কারণ মানবিক কাজ করার ভিতরে একটা শান্তি আছে। অন্যকে দিয়ে নিজে খুশি থাকা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ এটার ভিতরে একটা আনন্দ আছে। কারণ পৃথিবীতে সবাই কিন্তু কষ্ট করতেছে না, সবাই কিন্তু সুখ চায়, কিন্তু আগে কষ্টটার বিনিময়ে কিন্তু সুখটা আসে। তো সেই ক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে আমি যখন এই বিষয়টা বুঝতে পারলাম, কারণ আমরা ব্যক্তি জীবনে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, সেই ক্ষেত্রে আমার এই চিকিৎসা জগতে যতটুকু আমি জেনেছি তার মধ্যে দেখা যাচ্ছে হয়তো আমি এই চিকিৎসার বিনিময়ে হয়তো আমি নিজে ভালো থাকতে পারতাম, এটা তো বেশ ভালো থাকা সম্ভব, কিন্তু অনেকেই হেল্প করা সম্ভব না আমার এই জায়গা থেকে। তা সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, তাহলে অনপেসিভ এই জায়গাটা আমাদের জন্য ব্যাপক একটা জায়গা, এমন বড় একটা জায়গা যা আমার কল্পনার চাইতেও বড়। এই জায়গা থেকে এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অনপেসিভের মাধ্যমে যদি আমরা আগামী দিনগুলোতে অনপেসিভের আমাদের যে প্রত্যাশা বা যে জায়গাটাকে আমরা এখন দেখছি এই জায়গা যদি বাস্তবায়ন হয়, তাহলে শুধুমাত্র আমি না, আমার প্রতিবেশী, আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার থানা, আমার জেলা এবং আমার দেশ না, আমরা পৃথিবীর মানুষদেরকে আমরা একে অপরকে হেল্প করতে পারবো। এবং এটা আমাদের জন্য বড় ধরনের একটা পাওয়া, যা আমাদের কল্পনার জগতের বাইরে। এটা আমাদেরকে একটা বিগ স্বপ্ন নিয়ে আমরা মূলত কাজ করতে চাচ্ছি, যে আমরা পৃথিবীর মেনে সবাইকে নিয়ে যেন আমরা ভালো একটা জায়গা দিতে পারি। কারণ আমরা যখন আর্থিক সচ্ছলতা ফিরে পাবে আমার এবং টাইম ম্যানেজমেন্ট যখন আমরা করতে পারবো, তখন দেখা গেছে আমরা অনেকের জন্য অনেক কাজ করতে পারবো, যেটা আমরা এখন যে কল্পনা করতেছি এটার চাইতে বেশি কিছু করা সম্ভব হবে। এবং সবচাইতে বেশি হয়েছে আমরা মানবিক কাজ করতে পারবো। মানবিক কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার কাছে মনে হয়, শুধুমাত্র দরিদ্রকে খাওয়া অন্নদান করাই মূলত আমাদের সামাজিক কাজ না, এর ভিতরে অনেকগুলো কাজ, যেমন শিক্ষার পরিবর্তন আনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। এই জায়গাগুলোতে যে আমার সবচেয়ে বড় অবদান আমি রাখার জন্য চিন্তা করতেছি। আর আমি ব্যক্তিগতভাবে আমার গ্রামে আমার একটা মসজিদ আছে, এখানে একটা মাদ্রাসা আছে, পাশাপাশি এখানে একটা কবরস্থান করার চিন্তা ভাবনা করছি। কারণ দেখা যায় যে এখনো গ্রামগঞ্জে দেখা যায় যে অনেক বাড়িতে আছে বা অনেক পরিবার আছে শুধুমাত্র তার নিজের বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই, এবং এখানে দেখা গেছে সেই কবরস্থান ছাড়া আর কোনো জায়গা তার কিন্তু বাড়ি ঘর ছাড়া নাই। কিন্তু একটা মানুষ মারা গেলে কখনো তাই কোথায় মাটি দেওয়া হবে, কিন্তু এই জায়গাটার ব্যবস্থা নাই। সেই জায়গা থেকে আমাদের এই গ্রামে অন্তত আমার কবরস্থানটাকে জরুরি, কিন্তু এটাকে আমি এই জায়গা থেকে আমরা অলরেডি একটা কমিটি করার পরে এবং এখান থেকে আমরা ছোট ছোট প্রতি মাসে কিছু ফান্ড দিচ্ছি, বা পরবর্তী আমাদের অনপেসিভের মাধ্যমে আমরা এটাকে আরো প্রসারিত করবো, এটাকে আবার সর্বজনীন করার চিন্তা ভাবনা করছি। তাহলে আমার ব্যক্তিগতভাবে অনপেসিভ নিয়ে বড় ধরনের স্বপ্ন, যে স্বপ্নটা হয়তো অনেকেরই আছে, তার ভিতরে আমারও তার সাথে অনেক বড় থেকে বড় স্বপ্ন আমি দেখছি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ
থ্যাংক ইউ ইলিয়াস স্যারকে, চমৎকার বললেন। সত্যি তাই, এই বিষয়গুলো, এই দৃষ্টিকোণ থেকে আমরা সকল ফাউন্ডাররাই এই বিষয়টা আমরা দেখি, আমার বিশ্বাস। এই কথা আপনি এবার যদি বলেন যে আমরা সবাই তো স্বপ্ন দেখি, অনপ্যাসিভকে নিয়ে স্বপ্ন হৃদয়ে লালন করি। স্যার, আপনি যদি একটু বলতেন অনপ্যাসিভ কি পারবে আমাদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে? ইনশাআল্লাহ অনপ্যাসিভ, আমাদের দেখতে হবে বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট জগতে অনপ্যাসিভ কি বিষয় নিয়ে কাজ করছে এবং তাদের মিশন এবং ভিশন কোথায়। আমরা যদি এই মুহূর্তে চিন্তা করি, সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, তা পৃথিবীতে এখন টেকনোলজির যুগ আসছে। এই যুগে বর্তমান বিশ্বে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া একটা রমরমা একটা অবস্থান আছে। পাশাপাশি বিভিন্ন আইটি জগৎ বা আইটি কোম্পানিগুলো আছে যেখান থেকে সারা পৃথিবীতে তারা রাজ করছে। এই ক্ষেত্রে অনপ্যাসিভ কি নিয়ে কাজ করছে? আমরা জানি যে অনপ্যাসিভ কাজ করতেছে এআই প্রযুক্তি নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে। এই ক্ষেত্রে দেখা গেছে মেটাভার্স প্রযুক্তির ক্ষেত্রে অ্যাড হবে, পাশাপাশি ব্লকচেইন নিয়ে কাজ করবে এবং আপডেট যে পরবর্তী যে ইন্টারনেট জগতের যে ভার্সনগুলো, লেটেস্ট যে ভার্সনগুলো আসবে, এই জগৎ নিয়ে মূলত অনপ্যাসিভ কাজ করতেছে। সেই জায়গা কিন্তু সারা ওয়ার্ল্ডে বর্তমান যে ইন্টারনেট জগৎটা আছে, এখানে কিন্তু ব্যাপক হারে একটা মানে করাপশন চলছে। এটাকে যদি কারেকশন করতে হয়, তাই ন্যায়পরায়ণ একজন ব্যক্তি দরকার এবং এই ধরনের টুলস এবং মার্কেটিং সিস্টেম গুলো দরকার। সেই জায়গা থেকে অনপ্যাসিভ কিন্তু এটা পরিকল্পিতভাবে মার্কেটে আসছে। যদি আমরা বলি বিগত যে কোম্পানিগুলো আছে, আমরা যদি অ্যামাজনের কথা চিন্তা করি, অ্যামাজন দেখা যাচ্ছে তারা তার পরিকল্পিতভাবে এইভাবে পৃথিবীতে আসে নাই, তারা জাস্ট ব্যবসার জন্য ব্যবসা করতে আসছে। কিন্তু সেক্ষেত্রে অনপ্যাসিভ কিন্তু পরিকল্পিতভাবে আসে। কি পরিকল্পিত? সারা পৃথিবীর মানুষকে, দরিদ্র মানুষদেরকে হেল্প করা হবে, পাশাপাশি করাপশনকে কারেকশন করা হবে, ইত্যাদি ইত্যাদি স্বপ্ন আছে যেটাকে মানুষের পূরণ করার জন্য কাজ করবে। এবং এটা সবথেকে মজার বিষয় হয়েছে অনপ্যাসিভ একদম সাধারণ মানুষকে নিয়ে কিন্তু তাদের ফাউন্ডেশনটা দিয়েছে। এর কত বড় স্বপ্ন, যার মাধ্যমে মানুষের সুখ দুঃখ কষ্ট যারা আছে, কষ্টযুক্ত মানুষদেরকে সে কষ্টের অনুভব বুঝতে পারে, তাদেরকে দিয়ে আগামী দিনকে সেবা করা হবে। কাদেরকে? যারা এখন এই পর্যায়ে আছে। কোন পর্যায়ে? যারা এখন মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে। তাহলে এই সেবাটা ছেয়ে বসছে, যেমন বসছে তার বাস্তব জীবনে, তো যখন তাকে দেখবে তখন সে অনুভূতিরা আসবে। এজন্য এখন বলবেন যে হয়তো দেখবো যে তাহলে এই ক্ষেত্রে কি আর অন্য যারা করছে বা যারা ধনবান আছে তারা করছে, তাদেরকে হচ্ছে না, হচ্ছে, কিন্তু তাদেরকে ওই যে টু দ্য পয়েন্ট যেখানে যাওয়া প্রয়োজন মনে হচ্ছে সেখানে যাওয়া হয়তো অনেক কঠিন হবে। সেক্ষেত্রে অনপ্যাসিভদের এটা সহজ হয়ে যাবে। জি, ধন্যবাদ জিফার স্যার। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা যদি সুসংগঠিত হই, প্রত্যেকটা দেশ, যে সমস্ত দেশ আমরা 200+ দেশ আমরা ফাউন্ডার আছি, সেক্ষেত্রে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বহন করতে পারবো আগামী হিউম্যানিটির জন্য আমরা। জি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ডক্টর ইলিয়াস স্যারকে। এখন একটু আপনার একটু স্বপ্ন শুনবো, যে অনপ্যাসিভ নিয়ে আপনার কি স্বপ্ন আছে? জি, ধন্যবাদ। স্বপ্ন আসলে স্বপ্নের কথা কখনো বলতে নাই, কারণ স্বপ্ন চুরি হওয়ার সম্ভাবনা আছে। তো স্বপ্ন এটা না যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন এটা যেটা আমি জেগে থেকে দেখি। তাহলে আমরা সেই স্বপ্ন দেখতে চাই যেটা জেগে থেকে দেখা যায়, যে স্বপ্ন আপনার আসলে বাস্তবায়ন করা অদূর ভবিষ্যতে সমাজ এবং ব্যক্তি জীবনে দরকার হয়, এই ধরনের স্বপ্ন হয়। সেই ক্ষেত্রে বলবো যে সর্বপ্রথম জীবন, আমরা এখন ব্যক্তি জীবন, আমি ব্যক্তিগত জীবন বলতেছি, যে আমি এই মুহূর্তে আমার যে কর্মযোগ্য যা কিছু আছে, এই থেকে সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে যা কিছু এখন অনুভূতি হয়, টু দ্য পয়েন্ট যা কিছু আমার কাছে এই মুহূর্তে পর্যন্ত ডাউট এবং অনুভূতি ফিল হয়। যেমন এই মুহূর্তে আমার কাছে টাকা না, তাহলে আমার কি অনুভূতি হইতে পারে? আমি হয়তো বাজারে গেলাম, তাহলে আমার কি হওয়া দরকার? একটা অনুষ্ঠানে গেলাম, সবাই এখানে হেল্প করছে, আমার কি ধরনের করা উচিত? এই যে এখন যে অনুভূতিটা, এই অনুভূতিটাতে আমরাকে সত্যিকার অর্থে সমাজের কাছে লাগাইতে চাই। তাহলে কি হবে? যে আমি যে অনুভবটা করতেছি, সেই অনুভবটা যখন আবার বাস্তব রূপ দেওয়া হবে, স্বপ্নের প্রকৃত অর্থে সেখান থেকে বাস্তবায়িত হবে। আমরা এই জায়গায় কাজ করতে চাই। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের নির্দিষ্টকরণ না, আমাদের স্বপ্ন রয়েছে প্রত্যেকটা মানবতার উপরে। এখন আমরা বলি একটা মানুষের মানবতা কোথায় কাজ করে? এবার একজন মানুষ তার ব্যক্তি জীবনে যদি বলা হয়, মানুষ তার মেধা এবং সময়ের বিনিময়ে, কর্মঘণ্টার বিনিময়ে সে ইনকাম করে। আর এই ইনকামটা যখন সে খরচ করে, তা বেশি সময় ধরে ইনকাম করে, কম সময়ের ভিতরে খরচ করে। কিন্তু যখন খরচটা করে, তার ইনকামের চাইতে খরচের পরিধি বেশি থাকার কারণে তার স্বপ্ন কখনো বাস্তবায়ন করে না। কিন্তু অনপ্যাসিভের জায়গা কি হবে? আমাদের খরচের পরিমাণ কম থাকবে, ইনকামের পরিমাণ বেশি থাকবে, তাহলে আমাদের বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বহন করবে। এই জায়গা থেকে আমরা একদম মানবতার
সর্বোচ্চ জায়গা থেকে আমরা সেবাটা করা চাচ্ছি। ব্যক্তিগত জীবনে যে স্বপ্নগুলো আমার কথা বললাম, যেমন এলাকা ভিত্তিক যে বিষয়টা থাকে, এবার যেমন আমার মসজিদ মাদ্রাসা এবং দেখা গেছে একটা কবরস্থান, পাশাপাশি আমার আরো যে বিষয় থাকে যেমন শিক্ষালয়, যে বিষয়গুলা যে যে এলাকা শিক্ষার যে কার্যক্রম আছে এখান দেওয়া, এবং আরো যে বিষয়গুলো আছে যে আমার শিক্ষার প্রতি আমার সব একটা দুর্বলতা আছে, এই জায়গাটাকে আমি সর্বোচ্চ জায়গায়, আর একটা জায়গা হচ্ছে আমার চিকিৎসা। কারণ পৃথিবীতে অনেক মানুষের সম্পদ আছে কিন্তু তার সম্পদটা ব্যবহার করে তার চিকিৎসা করতে পারে না। বাস্তব জীবন অনেক কঠিন, বাস্তব জীবন অনেক কঠিন একটা জীবন। অনেক স্বপ্ন পূরণ করার জন্য তার সম্পদ থাকলে তার স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। এখানে ইচ্ছা এবং শক্তি থাকার দরকার। ব্যক্তি জীবনে যদি আমরা বলি যে চিকিৎসার জগতে যে সেটা হয়, আমি ব্যক্তি কর্তা হিসাবে আমার সমস্ত সম্পদের মালিকেরা থাকার পরে আমি যখন বিপদে পড়া হবে, তখন দেখা গেছে এই সম্পদ যখন ব্যয় করতে যাবো, তখন কিন্তু আমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি এখানে বেটো দেয়। বাস্তব জীবনে এটাকে অনেকবার দেখা। এই জায়গা থেকে আমরা বলবো যে আমরা যেন অনপেসিভের মাধ্যমে যেন আমরা এমন একটা চিকিৎসা ব্যবস্থা করব, সর্বসাধারণ মানুষ যেন টাকা নাই বিধের জন্য চিকিৎসাতে না করতে পারে, এই জায়গাটাকে আমরা অন্তত ইনশিওর করতে চাই। আর একটা আছে বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে, যে মাতৃত্বকালীন এখন যে চিকিৎসা ব্যবস্থাপনা আছে, এখানে আমাদের দেশে অসংখ্য পরিবর্তন বা ত্রুটি আছে। এটাকে যদি আমরা একটু হইলেও পরিবর্তন আনতে পারি পৃথিবীতে, বা আমাদের অন্তত বাংলাদেশে যদি পরিবর্তন আনতে পারি, এটা দ্বারা অসংখ্য মাবুন আমাদের অন্তত অনেক ধরনের কষ্ট থেকে অনেকের থেকে বেঁচে যাবে। এগুলাকে আমরা ডাক্তারি ভাষায় আমার অনেকটা জায়গা আছে যেগুলো আমাদের টু দা পয়েন্ট, এই দুই একটা জায়গার ভিতরে এটাকে আমরা করব, হয়তো একটা নজির রাখার চেষ্টা করব। যেমন আমরা এখন কোনো প্রসূতি মা যখন ডাক্তারখানা কোনো ক্লিনিকে যায়, সর্বপ্রথম তাকে ইনফরমেশন করা হয় যে আপনাকে আগে সিজার করতে হবে। আমরা এটা করতে চাই না। এটার দ্বারা কি হয়, অনেকগুলো প্রবলেম হয়। তো এটাকে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি। তবে আমরা এই জায়গাটাকে আরো কিভাবে নিট অ্যান্ড ক্লিন জায়গায় আনা যায়, মা এবং প্রসূতি কিভাবে অনেক ভালো থাকতে হয়, সর্বোচ্চ সাপোর্টটা কিভাবে দেওয়া হয়, এবার একদম সর্বনিম্ন খরচে, যাতে প্রয়োজনে খরচ যাতে না হয়, সর্বসাধারণ পরিবার যাতে এই জায়গা থেকে যেন ভীতি সৃষ্টি না হয়। তাহলে একজন মানুষকে যখন ক্লিনিকে নেওয়া হয়, একজন প্রসূতি মাকে, এখান থেকে তার মাথায় অন্তত ধরে নিতে হয় যে আজকাল দিনে 25 থেকে 30,000 টাকা বা 50,000 টাকা মাথায় নিয়ে দেবে, কিন্তু যার নুন আনতে পান্তা পুরা, সে এই জায়গাটা কাজ করতে পারে না। তাহলে আমার তার স্বপ্ন জায়গা ওইখানে কি হয়, সে হিতে বিপরীত হয়ে যায়, মানসিক হারাই ফেলে, এইখান থেকে দুশ্চিন্তা হয়, একসময় যায় সে দুর্ঘটনায় পড়ে যায়। এই জায়গাটাকে যে আমরা কাজ করতে চাই, এটা এখন বর্তমান সমাজে বড় ধরনের একটা কাজ। এই কাজটাকে আমরা আরো সামনে আনার জন্য চেষ্টা করি। চিকিৎসা জগতে আমার কাছে এই জায়গাটা খুব মর্মান্তিক একটা কাজ, এটাকে আমি টাচ করতে চাই। জি ধন্যবাদ রিফাত স্যার। আসলে স্বপ্ন যেন আমাদের বাস্তবায়ন হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে এটা কবুল করে, কারণ এটা আমার সর্বজনীন, আমার ব্যক্তিগত না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের, আমার মতো সবাই যারা অনপেসিভিয়ান আছে প্রত্যেকের এই জায়গাগুলো যেন আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন। থ্যাংক ইউ ডক্টর ইলিয়াস স্যারকে। চমৎকার ভাবে আপনি বললেন আপনার স্বপ্নের কথাগুলো অনপ্যাসিভ রিলেটেড। আমরা জানি অনপ্যাসিভের সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে অনপ্যাসিভ হিউম্যানিটির কাজ করার জন্য, আপলিফটিং হিউম্যানিটির জন্য। আপনি যদি একটু বলতেন আসলে আমরা আপনার দৃষ্টিতে হিউম্যানিটি মানে কি? আমাদের হিউম্যানিটি বলতে আমরা যে বিষয়টা আমরা বুঝি, এক কথায় যেটা আমরা বলি মানুষের নৈতিক অধিকার। একটা ব্যক্তি মানুষ হিসেবে আমার যে নৈতিক অধিকার আছে, এটাকে সত্যিকার অর্থে আমার প্রাপ্ত। এই জায়গাটাকে মূলত আমি যখন না পাবো, তখন আমি বৈষম্য হব, আমি আমার অধিকার হারাই ফেলবো। আমার এই যে জায়গাগুলোকে, এটাকে আমরা ইনশিওর করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের যেন হিউম্যানিটির যে জায়গাটা আছে, প্রাপ্তিটা যেন প্রত্যেক ব্যক্তিকে যেন এটা ইনশিওর করতে পারি, অন্তত আমাদের অনপেসিভিয়ান যারা আছে তাদের আওতার ভিতরে যতটুকু আছে। এক্ষেত্রে যদি আমি বলি, সর্বপ্রথম যদি বলি, যেমন আমাদের মুসলিম পরিবারে যেটা হয়, যেমন ভাই এবং বোন, বাবার সম্পত্তির ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা ভাই থাকি আমার বোনদেরকে তাদেরকে প্রাপ্ত অধিকার দিতে আমরা অনেক সময় কুণ্ঠাবোধ করি। অথচ কিন্তু এটা না দিলে কিন্তু আমার বাবা এবং আমি নিজে উভয় কিন্তু আমার কি হবে, আমার এখানে আমার জন্য কি হবে, আমার বড় ধরনের লানত আমার জন্য প্রস্তুত আছে। এমনকি যদি আমার প্রাপ্ত সম্পদ বোনের যদি আমি রাখার জন্য আমি যদি ভানও করি, তাহলে জন্য কি হবে, ভান ধরলাম এমন ভাবে যে আমাকে আমার বোন তার সম্পদ দিতে বাধ্য হবে, সে দিতে চায় না, যেন আমাকে দিয়ে যায় ভেবে করি, তাতেও কিন্তু আমার জন্য গুনাহগার হবো। আমরা জন্য তার এই মানবিক অধিকারটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই একটাকে আমরা অন্তত বাস করবো। একটা বিষয় যে যৌতুক বিহীন যে বিয়েগুলো আছে, যৌতুক যুক্ত যে বিয়েগুলো আছে,
এটাকে আমরা যৌতুক বিহীন করার জন্য যে একটা হিউম্যানিটির বড় যে একটা অবদান। আর একটা অবদান হচ্ছে মানুষের, প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা কিছু উপার্জন করে এই সম্পদটাকে তার অধিকার আছে তাই ভোগ করা। কিন্তু আমরা এই জায়গায় অনেক জায়গায় এই হিউম্যানিটিটাকে আমরা দেখাইতে পারি না। সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের সম্পদ যে ইনকাম করি এটা হয়তো জীবনে একবার ব্যবহার করতে পারি, দ্বিতীয়বার সম্ভব না। আবার দেখা গেছে যে এই সম্পদটা ব্যবহার করার ক্ষেত্রে দেখা গেছে হয়তো গচ্ছিত হয়তো সন্তানের কাছে থাকে অথবা পরিবারের কারো কাছে থাকে, এবং যখন তার তার এই কর্তৃত্ব যখন তার হাত ছেড়ে যায় তখন এই সম্পদ ব্যবহার করার জন্য সেই ব্যক্তিকে কি হতে হয়, অনেক প্রবলেমে পড়তে হয়। আমরা অন্তত এইটাকে বাস্তবে যখন রূপ দেব তখন মানুষকে অন্তত তার প্রয়োজন মিটে গেলে তখন কি অন্যের হক আদায় করতে কখনো আমরা কুণ্ঠাবোধ করবো না। এটাকে অন্তত আমরা, যেমন আমার ব্যক্তিগতভাবে আমার পরিবারকে এটাকে আমার সজাগ করার জন্য আমার খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমি এটা মনে করি। পাশাপাশি আমার পরিবারের পাশাপাশি যারা আছে আমাদের, এইভাবে যদি আমরা সবাই প্রত্যেক ফাউন্ডার যদি এই দায়িত্বগুলো পালন করি, একটা সময় বাংলাদেশের একটা প্রান্ত থাকবে না একটা যে আমাদের প্রত্যেকের হক বা হিউম্যানিটি আদায়ের ক্ষেত্রে, ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে যেন আমরা কাউকে যেন বঞ্চিত না করি। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং হকের ক্ষেত্রে তিনটা হক, হকুল্লাহ, হকুল ইবাদ এবং হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। এখন পিতা মাতার হক এর ক্ষেত্রে আল্লাহ পাক ইচ্ছা করলে এখানে মাফ করতে পারেন, বাবা মা ইচ্ছা করলে এখানে মাফ করতে পারেন, এক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে মাফ করলে করতে পারেন। এবং আল্লাহর হক বলতে এখানে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হকের ক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব কঠিন একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত তার হক আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, তার থেকে তার ওইখান থেকে মুক্তি পাবে না। এমনকি বান্দার হক সম্পর্কে সর্বনিম্ন হকের কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার কোন একটা কারণে যদি অন্য ব্যক্তির পায়ের জুতা যদি যে অবস্থা ছিল এখানে যদি কোন রকমের পরিবর্তন করে, যেমন বাঁকা হয়ে গেছে, পুড়ে গেছে, সেক্ষেত্রে তার হকের ভিতরে পড়ে এটার জন্য সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে রাখা, যে অবস্থা ছিল অবস্থায় পড়া। তাহলে আমরা এই হিউম্যানিটির জায়গাটাকে অন্তত এটাকে নিজেরা চর্চা করব, পাশাপাশি আমাদের যারা অন প্রেসিডেন্ট বা অন্যান্য যারা আছেন এটাকে নিয়ে আমরা বাস্তবায়নের জন্য আমাদের আমার ব্যক্তিগত একটা স্বপ্ন, এটাকে আমরা বাস্তবায়ন করতে যাবো। জি ধন্যবাদ রিফাত স্যার। থ্যাংক ইউ ডক্টর ইলিয়াস স্যারকে, চমৎকার ভাবে বললেন। আপনার একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সেটা আপনি অলরেডি বলে ফেলেছেন, হিউম্যানিটি নিয়ে আপনার স্বপ্ন, সেটা আপনি উল্লেখ করেছেন অলরেডি। আমরা মার্টি এবং কিস জনসন স্যারের যে লাইভ প্রোগ্রাম সেটা অলরেডি শুরু হয়েছে, ফ্রম হার্ট টু হিউম্যানিটি, হৃদয় থেকে মানবতার দিকে। এই টপিকের উপরে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন গতকাল। এই প্রোগ্রামে যাওয়ার অনুভূতিটা যদি আপনি প্রকাশ করতেন, গতকালকে বাংলাদেশের পক্ষ হয়ে আপনি যে লাইভ প্রোগ্রামে গেলেন, মার্টি এবং কিস জনসন স্যারের লাইভে, সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে আপনি উত্থাপন করলেন, এই বিষয়ে যদি কিছু বলেন। জি ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের এখন যারা আমাদের এই প্রোগ্রামগুলো সমস্ত ভিউয়ার যারা শুনবে এবং দেখবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে হয়তো মার্টি এবং ক্রিস জনসন স্যারের যে প্রোগ্রামটা ছিল এখান থেকে বাংলাদেশের হয়ে বাংলা ভাষাভাষীদের জন্য প্রতিনিধিত্বের জন্য আমরা হয়তো ডাক পেয়েছি। আগামী দিনে হয়তো আপনাদেরও ডাক পড়বে, এটাই স্বাভাবিক। এবং আমাদের যে ফাউন্ডাররা আছেন ওনাদের প্রত্যেকে পর্যায়ক্রমে আমরা এখান থেকে যাওয়ার সুযোগ পাবো। এখান থেকে যে বিষয়টা হয়, বিশ্বের দরবারে সর্বপ্রথম যে বিষয়টা আমরা বাংলা ভাষাভাষীকে পরিচিত করতে পারছি, এটা আমাদের জন্য প্রথম একটা বিষয়। কারণ ইন্টারন্যাশনাল যে ওয়েবিনার গুলো হয় সেখানে সাধারণত আমরা ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে এটা ইউজ করা হয়, সেক্ষেত্রে ইংলিশকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আমরা সম্পূর্ণ আমার পক্ষ থেকে বাংলাতে বলার কারণ হয়েছে, আমরা বাংলা ভাষাভাষী যারা আছেন তারা শুনছি, পাশাপাশি পৃথিবীর অন্য যারা আছে তারাও এই বাংলাকে ট্রান্সলেট করে আমাদের এই কথাগুলো শুনতে পারবে। এটা হয়তো বাংলাদেশের জন্য পক্ষ থেকে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য একটা সুসংবাদ আমরা মনে করি। আর আমি ব্যক্তিগত বলবো যে নিশ্চয়ই এই প্রোগ্রামটাকে আমাকে ভালো লাগে একটা বিষয়, এবং আমি মনে হয় যেন আমরা যারা বাংলা ভাষাভাষী আছে, আমরা যারা সবাই ছিলাম, আমাদের প্রত্যেকে ভালো লেগেছে। কারণ আমাদের এই বাংলা ভাষাভাষী বাংলাদেশ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। কারণ বিশ্বের দরবারে যখন আমরা বাংলা ভাষাভাষী কাউকেও দেখতে পাই, শুধুমাত্র আমি ডক্টর ইলিয়াস না, যে কোনো ব্যক্তি আমরা দেখতে পাই, তখন আমরা কিন্তু অনেক উচ্ছ্বাসিত থাকি, অনেক আনন্দ উৎফুল্লিত থাকি, এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তা আমি মনে করি যে এটা আমাদের মানে শুধুমাত্র ব্যক্তিগত না, আমি বাংলা ভাষাভাষী এবং বাঙালিদের জন্য এটা একটা গর্ব। এটাকে আমরা সমস্ত বাঙালির জন্য আমি আজকে উৎসর্গ করলাম। আমার আজকে কালকে সেই সমস্ত যে উচ্ছ্বাস ছিল এই উচ্ছ্বাসটা সবার জন্য আমি উৎসর্গ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর ইলিয়াস স্যারকে। স্যার আপনি জানেন যে আমরা গত 3 বছর ধরে, যখন অনেকেই বিভিন্ন মিটিং করা বন্ধ করে দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে
নেগেটিভিটি ছড়াচ্ছে, সেই সময় থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমরা মিটিং গুলো পরিচালনা করে যাচ্ছি বিভিন্ন গ্রুপ, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। তারই কার্যক্রম হিসাবে আমি নিজেও একটি কার্যক্রম পরিচালনা করি, ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ। এই নামে নানামুখী কার্যক্রম আছে। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ এর মেসেঞ্জার গ্রুপ আছে 3টা, মেসেঞ্জার চ্যানেল আছে 2টা, উই ওম্যান টু ও ওম্যান বাংলাদেশ এর মেসেঞ্জার গ্রুপ আছে 1টা, এর প্রায় ফাউন্ডার সংখ্যা 1200। হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেল আছে ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, এর হোয়াটসঅ্যাপ চ্যানেল মোট 3টা। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ হোয়াটসঅ্যাপ এর চ্যানেল 1টা। ওএনপি সাতকে জারিয়া এর এক গ্রুপ আছে 1টা, যেটা আমরা মৃত্যুর পরবর্তী সময় আমরা যে সোয়াব পাবো এমন কার্যক্রম নিয়ে আমরা ওখানে পরিচালনা করি। ওই ওম্যান টু ও ওম্যান বাংলাদেশ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 1টা, মোট ফাউন্ডার সংখ্যা প্রায় 2700 জন। টেলিগ্রাম গ্রুপ আমাদের আছে ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, এই টেলিগ্রাম গ্রুপ হচ্ছে 1টা। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশের 64টা জেলায় আমরা এই নামে ডিস্ট্রিক্টের নাম অনুযায়ী আমরা 64 জেলায় গ্রুপ পরিচালনা করছি। ওম্যান টু ও ওম্যান বাংলাদেশ টেলিগ্রাম গ্রুপ আছে 1টা, মোট টোটাল ফাউন্ডার সংখ্যা প্রায় 7500। তারপরে আমরা এছাড়াও ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ নামে ইউটিউব আমরা চ্যানেল পরিচালনা শুরু করেছি, এটা প্রায় 4 মাস হয়ে গেছে। এটারও প্রায় 2400 সাবস্ক্রাইবার আছে। ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের ওয়েবিনার সংখ্যা আমরা অলরেডি গত দিন পর্যন্ত 232টা ওয়েবিনার পার করেছি, গত পরশুদিন পর্যন্ত। দ্য ওয়ার্ল্ড ট্যুর 2025 নামে আমরা একটা সারা পৃথিবীতে 10 বছরের মধ্যে প্রতি বছর 20টা করে দেশ ভ্রমণের একটি লক্ষ্য নিয়ে আমরা একটা গ্রুপ পরিচালনা করছি। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার ফাউন্ডার সংখ্যা প্রায় 40 জন। 40 জন নিবন্ধন করেছে যারা ওয়ার্ল্ড ট্যুরে যেতে আগ্রহী। এই কার্যক্রম ছাড়াও আমরা সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রোগ্রাম চালু করলাম আজকে দ্বিতীয় পর্ব, কফি উইথ ফাউন্ডার। এই কার্যক্রমগুলো ব্যাপারে যদি আপনি কিছু বলতেন স্যার। জি, ধন্যবাদ রিফাত স্যারকে। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে বিজয়ীরা একই কাজ করে যে কাজ সবাই করে, কিন্তু তাদের কাজটা ভিন্নভাবে করে। এটা হচ্ছে বিজয়ীদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, পয়েন্ট। তাহলে আপনারা যেহেতু ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ যখন প্রোগ্রামগুলো শুরু হয় তখন বাংলাদেশের প্রেক্ষিতে অনেকেই প্রোগ্রাম তখন করেন না, এটা আমার তখন জানা। তখন সেক্ষেত্রে আপনার হাঁটি হাঁটি পা পা করে পর্যন্ত চলে আসছেন। মানে বলতে পারবেন বাংলাদেশের দুর্দিন সময় যখন অনপেসিভের কোনো প্রোগ্রাম ছিল না, তখন থেকে আপনারা নিয়মিত প্রোগ্রাম করে চলে আসেন এবং একটা পর্যায়ে এসে আপনাদের সাথে আমিও সম্পৃক্ত হই। তো এই ক্ষেত্রে যে বলবো যে আপনি যে অনেকগুলো তথ্য আপনার এখানে উপস্থাপন করলেন, একটা পরিকল্পনার যে কোনো কাজের পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। যে আসলে সত্যি কথা আমরা হিউম্যানিটির যে কাজটা করবো তার নমুনা কি, আদৌ কি করবো? অনেকে আমরা মনে করি টাকা হইলে আমার কাজটা করা সম্ভব না, কখনো হবে না। যদি আমার পরিকল্পনা থাকে তাহলে আমার কাজটা করা সহজ হবে। আর এই পরিকল্পনা কাজের এসে অর্ধেক। তাহলে আপনি অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন, যে পরিকল্পনার বাস্তবায়ন অলরেডি শুরু করে দিয়েছেন। আর সেই ক্ষেত্রে আমাদের এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এটাকে মানে একদম বাস্তবায়িত রূপ দিতে, সবার কাছে পৌঁছতে যে বাকিটা, সেটা হয়তো আমরা করে ফেলবো। আর বাকি যে কাজগুলা, যেমন অনেক এই ক্ষেত্রে অনেক দক্ষ লোক দরকার হবে, অনেক পরিচিত লোক দরকার হবে, অনেক মেইনটেনেন্সের লোক দরকার হবে। যেহেতু আপনি গ্রুপ ভিত্তিক করে এদেরকে অলরেডি আঞ্জাম শুরু করে দিয়েছেন, বা বিভিন্ন মানে প্রকল্পের হাতে সহজে বিষয়গুলো আপনি হাতে নিয়েছেন, অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিউম্যানিটির কাজ করতে হলে আমাদের পিছনে ব্যাক হ্যান্ডের কিছু পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনাটা অলরেডি আপনি করে ফেলছেন। তাহলে আপনার কাজের অর্ধেক হয়ে গেছে, বাকি কাজটা বাস্তবায়নের জন্য আল্লাহ পাক আমাদের যখনই সুযোগ দেবে তখনই আমরা শুরু করে দেবো। এই জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা মনে করি যে একজন প্রত্যেক ব্যক্তির অবশ্যই যে কোনো কাজের পিছনে যে তার সত্যিকার অর্থে তার মনের চাওয়া পাওয়া, এটাকে বাস্তব রূপের জন্য তার আসলে কাগজে কলম না থাকবে না, মুখে শুধু থাকবে না, একটা কাগজে বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি বাস্তব রূপের জন্য কাজ শুরু করে দিতে হবে। তা এটা করে দিয়েছেন, এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। যেন আল্লাহ পাক যেন আপনার মনের নেক মকসুদ পূরণ হয় এবং সবাইকে নিয়ে যেন আপনার লক্ষ্যবস্তুকে আপনি পৌঁছাইতে পারেন। এটা আমার জন্য, আপনার জন্য স্পেশাল থ্যাঙ্কস আপনার জন্য।
থ্যাংক ইউ। আমি একটা কোশ্চেন আরেকটা করতে যাচ্ছি, যে আমরা জানি যে আমাদের অনপ্যাসিভ ফাউন্ডারদের ভ্যালু অনেক অনেক, তার মধ্যে আমরা জানি সামাজিক মর্যাদা বোধ, আহ, পৃথিবীব্যাপী পরিচিতি লাভ, মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, এই স্বাধীনতাগুলো কিন্তু পেতে যাচ্ছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, সামাজিক মূল্যবোধ, পৃথিবীব্যাপী পরিচিতি লাভ, মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম, এই বিষয়গুলো আপনি বিশ্বাস করেন কিনা? জি, ধন্যবাদ। তা আমরা জানি একটা বিষয় যে একজন মানুষ আসলে তার কর্মগুণটা কতটুকু, একটা মানুষের ব্যক্তি জীবনে কর্মঘণ্টা কতটুকু সময়। আমাদের দেশের গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী একজন মানুষ কর্মঘণ্টাকে ব্যবহার করতে পারে 36 থেকে 40 বছর পর্যন্ত, সে এখানে কাজ করতে পারে, তার কর্মদক্ষতাকে প্রুভ করা সর্বোচ্চ বেশি আছে। তাহলে আমি যদি সর্বোচ্চ 40 বছরও দেরি, তাহলে দেখা গেছে এই ক্ষেত্রে আমরা যারা ফাউন্ডার এখানে আছি, তা আমাদের অনেকের বয়স দেখা গেছে 60 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর। তাহলে আমাকে দেখা যায় অনেকেই আমাদের কর্মঘণ্টা, বাস্তব জীবনের কর্মঘণ্টা ক্ষেত্রে অনেকে এখান থেকে আমাদের সময় অতিবাহিত করতে পারছি। কিন্তু এই সময়ের ভিতরে যে হওয়ার দরকার সেটা হচ্ছে আমাদেরকে আর্থিক সচ্ছলতা ফিরে আসা দরকার, কিন্তু আমাদের এই সচ্ছলতা ফিরে আসে নাই। কখন আসছে? যেখান থেকে আমার সময় দেওয়া লাগতেছে না, আমার মেটা ব্যয় করতে হইতেছে না, আমার টাইম ফ্রিডম আমার এখানে মেনটেন করতে হইতেছে না, কিন্তু আমার অর্থের একটা উৎস এবং একটা ইনকাম একটা সোর্স আছে। তাহলে কি হবে? এই সোর্স যখন আমার থাকবে, তাহলে আমার ওই যে আমার কর্মঘণ্টার ব্যবহারের মাধ্যমে যে ইনকাম করবো, এটা পরবর্তী প্রজন্ম বা নিজে ভোগ করবো, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু আমি ওখানে নাই। তাহলে কি হলো? আমাদের অনপ্যাসিভে থাকার কারণে এখানে যে ভ্যালুটা পৃথিবীতে প্রত্যেক মানুষ, তাহলে দেখা গেছে এখানে যে ব্যক্তি অনপ্যাসিভে 90 বছর থাকবে, এখানে তার যে ভ্যালু ব্যক্তি জীবনে যদি আমরা চাকরি করতে যাই আমরা, তাহলে দেখা গেছে যে আমার 36 থেকে 40 বছর পর্যন্ত আমি এখানে কর্মযোগ্য সময় ব্যয় করতে পারি, তাহলে আমি যে প্রতিষ্ঠানে থাকবো সেখানে সেই রকমের ভ্যালু পাওয়া সম্ভব। কিন্তু আমার যখন 60-65 বছর ওভার হয়ে যাবে, তখন আমার কর্মঘণ্টা ব্যবহারের সুযোগ থাকবে না, আমার ওখানে রাখবে না, কিন্তু অনপ্যাসিভ সেই কাজটা করবে না। তাহলে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কিন্তু এই অ্যাবিলিটিটা থাকবে। তাহলে এখন বুঝেন তাহলে একটা মানুষের কি ভ্যালু হতে পারে। তাহলে আমি বলবো যে এটা পৃথিবীর অনন্য একটা ভ্যালু আমরা পেতে যাচ্ছি। ব্যক্তি জীবনের সময়, টাইম যে বিষয়, একজন ব্যক্তি হিসেবে আমি বলতেছি, এগুলো একটা বিষয়। তাহলে এটা অনপ্যাসিভ এই জায়গাটাকে আমার আপনাকে ইনশিওর করতেছে। যখন আমরা, তাহলে আমার পর যখন 90 বছর হবে, তখন একজন যে এখন এই মুহূর্তের জন্য অনপ্যাসিভের যে একজন ফাউন্ডার যার বয়স 25 বছর, তার কর্মঘণ্টার ব্যবহারের জন্য যেমন তার শক্তি সম্মত ব্যবহার করতে পারছে, আমি 90 বছর বয়সে আমি সেই জায়গা থেকে সেই ধরনের সুবিধা ভোগ করতে পারছি। তাহলে আমার এখন স্বপ্ন বা আমার এটা নিয়ে আমার কি ধরনের হওয়া উচিত, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে টাইম ফ্রিডম। অনেক ইন্ডাস্ট্রিয়াল মানুষ আছে, তারা দেখবেন যে 24 ঘন্টা ভিতরে তারা দেখা গেছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা সময় ব্যয় করে, তারা কিন্তু টাইম ফ্রিডম নয়, আর্থিক সচ্ছলতা তাদের ভিতরে আছে। অনপ্যাসিভের প্রত্যেকটা ফাউন্ডার কি হবে? টাইম ফ্রিডম থাকবে, আর্থিক সচ্ছলতা থাকবে। তখন কি হবে? ওই যে সময় স্বাধীনতা থাকবে, পাশাপাশি কর্মঘণ্টার কর্মযোগ্যতা, দক্ষতা থাকা না থাকাও, কিন্তু কর্মযোগ্যের জন্য সে সম্পূর্ণভাবে যদি মৃত্যুর আগ দিন পর্যন্ত কর্মযোগ্যের জন্য সে প্রতিষ্ঠিত থাকবে। এটা কিন্তু অন্য কোথাও পৃথিবীর কোনো কর্মস্থানে আপনি এই সুযোগটা পাবেন না। তাহলে এর ভ্যালু আপনি কি দিয়ে আপনাকে নির্ণয় করবেন? পৃথিবীর কোনো মানদণ্ড অনুযায়ী আপনি এই সময়কে বিচার করে আপনাকে এই মানদণ্ড নির্ণয় করতে পারবেন। তাহলে বোঝা যায় যে অনপ্যাসিভের ফাউন্ডারদের ভ্যালু কত বড়, পৃথিবীতে অনপ্যাসিভ ফাউন্ডারের ভ্যালু কত বড় হবে। এটা আমরা টাকার অঙ্কের কথা বলতেছি না, ব্যক্তি জীবনের সময় এবং স্বাধীনতা। সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আর একটা সময় আমরা থাকবো না। তাহলে আমার যে ইনকামের সোর্সিং ক্ষেত্রে কি হয়, আমার এই কর্মঘণ্টার মেধা এবং সময়ের বিনিময়ে আমার কি হয় ইনকাম সোর্সিং করতে হয়, এই অনুযায়ী পদমর্যাদা আমাকে মানুষকে ভ্যালু ব্যবহার করা হয়। কিন্তু অনপ্যাসিভ কিন্তু সেটা, যিনি এখন 10 বছর বয়স আছে, যিনি 25 বছর বয়স আছে, তার যে ভ্যালু এখানে আছে, আর যিনি এই কোম্পানিতে 100 বছর বয়স হবে, তারও সেম ভ্যালু এখানে এসে এখানে ক্রিয়েট করতে পারবে। এই দিক থেকে পৃথিবীর কোনো মানদণ্ড দিয়া অনপ্যাসিভের ফাউন্ডারকে ভ্যালু নির্ণয় করা সম্ভব হবে না। এটা আল্লাহ প্রদত্ত একটা বড় ধরনের নিয়ামত, আমাদের প্রত্যেককে এই জায়গায় শুকরিয়া আদায় করা উচিত। এই ক্ষেত্রে মানুষের যে সবচেয়ে বড় যে দেশ, সুস্থতা, সম্পদ এবং সম্মান, অনপ্যাসিভ এই 3 জায়গাকে আপনাকে ইনশিওর করবে। এটা আমাদের জন্য বড় মানদণ্ড, এবং এই জায়গা থেকে আমাদের পৃথিবীর কোনো কিছু দিয়ে এটাকে মানদণ্ড হিসেবে এটাকে বিচার করা সম্ভব না। আমার বিবেচনা এটা বলা হয়, এটাই আমার কাছে মনে হয়েছে। এটা আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে আসলে অনপ্যাসিভ কি জিনিস আমরা এই কথার দ্বারা হয়তো আপনারা অনুমান করতে পারবেন। জি, ধন্যবাদ স্যার।
থ্যাংক ইউ ডক্টর ইলিয়াস স্যার, আপনার সাথে আজকে আলোচনাটা আমাকে খুবই ভালো লাগলো। আজকে আমাদের দ্বিতীয় সেশন, দ্বিতীয় পার্ট। আশা করি আপনাকে আবারও এই সেশনে আমরা পাবো। আপনি নিয়মিতই আমাদের টেলিগ্রাম যে মিটিং হয় প্রতিদিন রাত 15টায়, আপনি সেই প্রোগ্রামে থাকেন। 15টা থেকে রাত 11:30 পর্যন্ত নিয়মিত আমরা প্রোগ্রামটা পরিচালনা করে থাকি। ওএনপি বাংলাদেশ, জীবনধারা হিউম্যানিটি কলকাতা, ইউনাইটেড হিউম্যানিটি কলকাতা, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, এই 3 নামে আমরা কিন্তু পরিচালনা করি। আপনি ওখানে নিয়মিত আমাদের সিনিয়র কোচ হিসেবে থাকেন, আমরা এই জন্য প্রাউড ফিল করছি। আপনি নিয়মিত আমাদের সাথে সাপোর্ট দিয়ে যান, পরামর্শ দিয়ে যান। আপনার সাথে আলাপচারিতা খুবই ভালো লাগলো, খুব চমৎকার আজকে সেশন ছিল। শেষ একটি প্রশ্ন করে আমাদের আজকে সেশনটা শেষ করব। আপনার কাছে জানতে চাই, আমাদের যে ফাউন্ডাররা, সাধারণ ফাউন্ডার, আমি সহ আমাদের মধ্যে যারা সাধারণ ফাউন্ডার, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলেন। জি, ধন্যবাদ রেফার স্যারকে আর একবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে আমাদের ফাউন্ডার বলতে এখানে সাধারণ আর অসাধারণ নয়, সবাই ফাউন্ডার। এক ব্যক্তি হলো একটা বিষয়। আর এখানে যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে বলছি, একজন ভ্যালু হিসেবে একজন মানুষের কি ধরনের হওয়া উচিত ফাউন্ডারের। যার বয়স 100 বছর হবে কিন্তু তার কর্মঘণ্টা থাকবে না, কিন্তু কর্মের ইনকাম থাকবে। আর যিনি যার বয়স 25 বছর, তার কর্ম ঘন্টাও আছে, ইনকামের সুযোগ আছে। তাহলে এই ব্যক্তি ওই 100 বছরের যে ব্যক্তি আছে একই তার ভ্যালু বহন করবে। তো সেই ক্ষেত্রে অনপ্রেসিভের ফাউন্ডারের সাধারণ আর অসাধারণ বলতে কিছু নাই, তার সবার জন্য সমান পদমর্যাদা এখানে বহন করবে। এখন আপনি ব্যক্তি হিসাবে দায়িত্ববোধ, কর্তব্য হিসাবে কতটুকু দায়িত্ব আপনি গ্রহণ করবেন বা কতটুকু পালন করবেন অন্যের কাছে যাইয়া, এটা দ্বারা আপনার হয়তো ব্যক্তি পরিচয় আসবে, ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ হওয়ার সুযোগ আসবে, যেটা আপনারা অলরেডি করছেন। যেমন আপনি ব্যক্তিগতভাবে বাংলাদেশে যখন প্রোগ্রাম অনেকে বন্ধ করছে, সেই ক্ষেত্রে আপনি শুরু করছেন, তাহলে আপনার ব্যক্তি থেকে আপনার ব্যক্তিত্ব প্রকাশের একটা সুযোগ পাইছেন, অনেকে মত বিনিময়ের সুযোগ পাইছেন। এজন্য বলবো যে অনপ্রেসিভের ফাউন্ডার সাধারণ বলতে কিছু নাই, প্রত্যেক ব্যক্তি এখানে অসাধারণ। সুতরাং আমাদের অনপ্রেসিভের অনেক পদমর্যাদা, তাদেরকে যদি এই ভ্যালুটাকে যদি সে ক্রিয়েট করতে হয়, সমাজে তার কতটুকু দায়িত্ব পালন করবে, এটা হচ্ছে এখন মূল বিষয়। এটা দায়িত্ববোধ থেকে আসতে হবে। এমন না যে আপনি আমাকে ডাকছেন তারপর আমি আসবো, বা আমি আপনাকে ডাকলে আপনি আসবেন। এখানে হবে তার যা কর্তব্যবান দায়িত্ব থেকে এখান থেকে আসা, এই একটা জায়গা। এই জন্য আমি বলবো যে প্রত্যেক ফাউন্ডার পৃথিবীর সমান অধিকার ভোগ করবে, এটা আমাদের জন্য খুব বড় ধরনের একটা পাওয়া। সর্বশেষ আর একটা বিষয় আপনাদেরকে অন করছি, আমার অলরেডি আমার নামে আমার অলরেডি 3টা গ্রুপ আছে। আমার টেলিগ্রামে একটা গ্রুপ আছে যে টিম নিউজ ওয়ার্ল্ড, এবং সেম আমার হোয়াটসঅ্যাপে আছে এবং মেসেঞ্জারে আছে। এবং আমরা এই গ্রুপগুলোতে মূলত আমাদের অনপ্রেসিভ ছাড়া ব্যতীত অন্য কিছু করা হয় না। এবং আপনারা যারা আছেন, আপনাদের দৈনন্দিন আমাদের প্রোগ্রামের সমস্ত তথ্য পাওয়ার জন্য আমরা এখান থেকে সবাই আজকে যারা শুনবেন এবং আগামীতে যারা এই কোম্পানির সাথে সম্পৃক্ত হবেন, সবাইকে আহ্বান রইল এই গ্রুপগুলো থেকে আমাদের অথেন্টিক তথ্যগুলো যেন তারা পাওয়ার জন্য আমাদের এই গ্রুপগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন। জি, ধন্যবাদ রিফাত স্যারকে আপনাকে আরো সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। চমৎকার সেশন আমরা পার করলাম। ডক্টর ইলিয়াস স্যার, আপনি আমাদের আজকের কফি উইথ ফাউন্ডার এর সেকেন্ড ফেজ আমরা চালু করলাম, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, এটা এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ আমরা চালু রাখবো। আপনাকে আশা করি আবারও এমন কোনো প্রোগ্রামে আবারও আমরা আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ।